এই কি অবস্থা সবার, আমি রঞ্জন। আর আমি সাগর। আজকের ভিডিওতে কথা বলবো এবারের ঈদে যে সিনেমাগুলো এসেছে সেই সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন নিয়ে। হ্যাঁ, অনেকেরই জানার ইচ্ছা হয় যে এই সিনেমাগুলো আসলে কত টাকা ইনকাম করলো। তো সবাই তো তেমন একটা জানতে পারে না। আমাদের রিভিউ বাই চ্যানেলে শর্ট দেওয়া আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। আর এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব বক্স অফিস নিয়ে। হ্যাঁ, আমরা সেখানে প্রত্যেক দিনে কি কি আয় হচ্ছে সেগুলোর মাল্টিপ্লেক্স আপডেট দিচ্ছি। তো হ্যাঁ, রিভিউ বাই চ্যানেল ঘুরে আসতে পারেন। আর এই ভিডিওতে আমরা মূলত 7 দিনের মাল্টিপ্লেক্সের আয়ের কথা বলবো, 5টা সিনেমার। প্রথমেই কথা বলি সাগর, প্রিন্স নিয়ে, যেহেতু অনেক মানুষের কাছে পৌঁছাইছে প্রিন্স। শাকিব খানের একটা ফ্যান বেজ এই আছে। প্রিন্সের টোটাল মনে হয় 133টা সিঙ্গেল স্ক্রিন পাইছে। হ্যাঁ, তো সেগুলোর হিসাবে আমরা জানিও না, তো সেটা নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা শুধু মাল্টিপ্লেক্স নিয়ে কথা বলবো। মাল্টিপ্লেক্সে মূলত হয়েছিল বাট কি, একটা জিনিস, আমি হচ্ছে ধর ওই হিসাবটা দিব, হ্যাঁ, পরে দর্শকদের জন্য। ওই 133টা হলের যে রেন্টালটা, ওই রেন্টালের হিসাবটা আমরা ওনাদেরকে আসলে বুঝিয়ে দিব। তো প্রথমে আগে মাল্টিপ্লেক্স নিয়ে কথা বল। আচ্ছা, মাল্টিপ্লেক্সে প্রথম 7 দিনের দিকে এই সিনেমাটা ইনকাম করে হচ্ছে 1,29,00,000 টাকা। শুরুর দিকে সিনেমা হলে চলতে পারে না কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে। তো 4তম দিন থেকে হয়তো বা তারা ভালোভাবে ইনকামটাকে চালিয়ে যেতে পেরেছে। মোটামুটি ঈদের 2 দিন পর থেকে, না ঈদের হ্যাঁ, ঈদের 2 দিন পর থেকে আর কি সিনেপ্লেক্সে ক্লিয়ারলি আর কি যে শো পাইছে। তার আগে তো 2-1টা শো ছিল, সেগুলো হচ্ছে পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে। তো প্রিন্সের শো কিন্তু আসলে অনেক, লায়ন সিনেমাস বলেন, তারপর হচ্ছে সিনেপ্লেক্স বলেন, আমাদের স্টার সিনেপ্লেক্স, তারপরে হচ্ছে কে স্ক্রিন সিনেপ্লেক্স, আরো বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্স যেগুলো আছে সব মিলে মোটামুটি 50-55টার মতো কিন্তু শো চলেছে প্রিন্সে। তো ওই অনুযায়ী কিন্তু প্রিন্সের আয় যেটা, সেটা কিন্তু একটু কমই। মোট শো হচ্ছে 52টা ছিল 7 দিনের দিন। হ্যাঁ, তো তাহলে 52টা শো থেকে মোটামুটি 23-24 লাখ টাকা ইনকাম করা কিন্তু কমই। এই ক্ষেত্রে কিন্তু আবার দম এগিয়ে আছে, যারা হচ্ছে প্রায় 25 বা 30টা শো নিয়ে 22-23 লাখ টাকা ইজিলি ইনকাম করতেছে, রাইট? আবার বনলতা এক্সপ্রেসের কথা যদি বলো, সেটাও কিন্তু অনেক বেশি ইনকাম করতেছে। দম এবারের ঈদে মাল্টিপ্লেক্স থেকে সব থেকে বেশি আয় করতে পেরেছে। তো দমের কাছেও আসবো, প্রথমে বলে নিলাম যে প্রথম 7 দিনে মাল্টিপ্লেক্স থেকে প্রিন্স সিনেমা আয় করেছে 1,29,00,000 টাকা। এখন আমরা ইয়াতে আসি সাগর, কি সিঙ্গেল টোটাল ইনকাম? স্ক্রিনে। হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনে অনেকগুলো পেজে তো দেওয়া হচ্ছে যে 8 দিনে 16 কোটি, 8 দিনে হচ্ছে 18 কোটি, এরকম হয়েছে। এরকম তো হওয়ার কথা না, এত টাকা তো ইনকাম করে না এই সিনেমা যতটুকু এর দেখলাম। জন্য আমি সিঙ্গেল স্ক্রিন নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ তবে এদের অফিসিয়াল কোনো সোর্স নাই। হ্যাঁ, সোর্স নাই। তবে এখন প্রযোজক সংস্থা থেকে যখন দিবে তখন আসলে জানতে পারবো। আর আরেকটা জিনিস, শাকিব খানের সিনেমা তো রেন্টাল হিসেবে নেয়, সিঙ্গেল স্ক্রিন বা বিভিন্ন ধরনের সিনেমাগুলো তো রেন্টাল হিসেবে নেয়। কত করে নেয়? 8 লাখ, 10 লাখ এমন। হুম। তো 10 লাখ করে যদি নেয় 100টা হল, তাহলে কত টাকা হয়? আচ্ছা, আমরা একটা গড় ধরে নেই যে 5 লক্ষ টাকা করেই প্রিন্স সিনেমাটা রেন্টাল দেওয়া হয়েছে। তো ওই অনুযায়ী যদি 133টা হল হয়, প্রায় 6-7 কোটি টাকা কিন্তু তারা অলরেডি তুলে ফেলছে, যদি এই জিনিসটা হয়ে থাকে। হ্যাঁ, আর মাল্টিপ্লেক্স থেকে অলরেডি আমরা দেখলাম 1-1.5 কোটির মতো তুলে ফেলছে। তো হাইয়েস্ট হয়তো এই সিনেমাটা 8 থেকে 9 কোটি টাকা বা 10 কোটি টাকায় তুললাম, 10 কোটি টাকা তুলছে এখন হ্যাঁ, পর্যন্ত। এখন পর্যন্ত। তো অ্যান্ড মাল্টিপ্লেক্স থেকে আরো আয় করবে, সিঙ্গেল স্ক্রিন থেকে আরো আয় করবে। আমার মনে হয় যে এই সিনেমা নিজের মানে যতটুকু ইনভেস্ট করেছে অতটুকু টাকা মানে টোটালি আয় তার থেকে বেশি করবে, বাট সেটা নেট ইনকাম যদি আমরা যোগ করি তাহলে মনে হয় না যে প্রডিউসার প্রফিটেবল হবে এই সিনেমা থেকে। মানে যতটুকু আর কি ঢালছে তারা ততটুকু উঠে আসবে, এত। উঠে আসবে, বাট এটা হচ্ছে মানে ইনকামে লেখায় দেখতে পারবে যে এত আসছে। বাট সমস্যা কি, এটা তো সিনেমা হল নেয় কিছু টাকা প্রফিট, সরকার নেয় কিছু টাকা প্রফিট। তো ওটার পর যদি আমরা নেট ইনকাম দেখি, এই ইনকাম এই সিনেমার আমার মনে হয় যে কত 5 কোটি বা 7 কোটির কাছাকাছি যাবে নেট আচ্ছা, ইনকাম। ওই আর কি এই সিনেমার বাজেট হয়তো এরকমই ছিল, 8-10 কোটি টাকার মতো প্রিন্সের। এটাই যে কোনো মতে কাছাকাছি যাবে নিজের বাজেটের, বাট প্রফিট একেবারে হয়তো বা এই যেহেতু সিনেমা থেকে করতে শাকিব পারবে না। খানের একটা ফ্যান বেজ আছে আলাদা, হিউজ ফ্যান বেজ, তো শাকিব খানের টাকা আসলে উঠে আসে। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে প্রিন্স নিয়ে বক্স অফিস আলোচনা। এরপরে হচ্ছে আমরা দম নিয়ে কথা বলি। দমের শো কিন্তু মোটামুটি এখন কমই। তো দম সিনেমার কথা যদি বলি, 8 দিনের একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেখানে আর কি দেওয়া হয়েছে যে এই সিনেমাটা প্রায় 2,80,00,000 টাকার মতো ইনকাম করেছে। তো এই অ্যামাউন্টটা কিন্তু হিউজ। এটা শুধু হচ্ছে মাল্টিপ্লেক্সের কালেকশন, এই সিনেমাটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়া হয় নাই।
তো যেই পরিমাণ শো পেয়েছে সেই অনুযায়ী এই সিনেমাটা হাউসফুল হয়ে গেছে, সেই অনুযায়ী সিনেমাটা ইনকামও করেছে। এইটা আমি যতটুকু দেখেছি যে এটার আয় হচ্ছে সুড়ঙ্গর থেকে কিছুটা কম, দাগের থেকে কিছুটা বেশি। হ্যাঁ, এক সপ্তাহ। তো যেহেতু এটা একটা ভালো পজিশনে আছে, মানে middle অবস্থায়। সুড়ঙ্গর কাছাকাছি লেভেলে, তো হ্যাঁ এটা যাবে, আরো অনেক দিন ইনকাম করবে কিছু। 4 কোটি ধরা যায়, যে 4 কোটি পর্যন্ত যাইতে পারবে হয়তো মাল্টিপ্লেক্সে। হ্যাঁ 4 কোটি যেতে, 4 কোটি কোনো মতে যাবে। আর যেহেতু আফরান নিশোর সিনেমা, আফরান নিশোকে সবাই আসলে এখন অ্যাকশন অবতারে দেখতে চাচ্ছে। 3টা সিনেমা পরপর একই ক্যারেক্টারের হয়ে গেছে, তো তো সবাই আসলে এই কথাটাই বলতেছে যে তার একটু অন্য ধাঁচের সিনেমা ট্রাই করা উচিত। এই সিনেমাটা 2,80,00,000 টাকার মতো ইনকাম করেছে। এবার আসা যাক বনলতা এক্সপ্রেসের কাছে। হ্যাঁ, ফ্যামিলি অডিয়েন্সের জন্য সেরা একটা সিনেমা, যার জন্য আর কি এই সিনেমাটা খুব ভালো পারফরমেন্স করতেছে। তো সাগর, এটা নিয়ে তোর কি মতামত কি? মজার বিষয় কি যে এই সিনেমা কয়েকটা দিকে দমকেও ছাড়াই যেতেছে। যেমন 8 নাম্বার দিনের ইনকাম দেখ, 8 নাম্বার দিনে দম ইনকাম করছে প্রায় 22 লাখ টাকার মতো, আর বনলতা এক্সপ্রেস করছে হচ্ছে প্রায় 26 লাখ টাকার মতো। তো হ্যাঁ, এইবারের ঈদে আয়ের দিক দিয়ে বনলতা এক্সপ্রেস আছে হলো 2য় নাম্বারে মাল্টিপ্লেক্সে। আর বনলতা এক্সপ্রেসের, আচ্ছা বনলতা এক্সপ্রেস তো দেখতেছি রেগুলার ভালো ইনকাম করতেছে, হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু দমের থেকেও বেশি ইনকাম করতেছে, কিন্তু ওদের মোট আয় দমের থেকে কম কেন? মোটা শুরুর দিকে কম করছে, তো শুরুর দিকে তো মানুষরা জানতো না যে সিনেমাটা তো ভালো। ধীরে ধীরে মানুষরা পজিটিভ রিয়েকশন দেখতেছে, and মানুষরা বেশি বেশি হলে যেতেছে। আর এটা ফ্যামিলি অডিয়েন্স যেহেতু একজন তো আর যেতেছে না, যেতেছে 3 জন যাবে। এখন পর্যন্ত আসলে বনলতা এক্সপ্রেসের শো হাউসফুল যাচ্ছে, মানুষজন টিকিট পাচ্ছেন। আমার বাড়িতে দেখা একটা হোলসাম মুভি, অনেক ভালো মুভি লাগছে আমার কাছে। তো 8 দিনে বনলতা এক্সপ্রেস সিনেমাটা কত আয় করছে? 2,26,00,000। তোমরা কি রাক্ষস নিয়ে কথা বলছি? না, রাক্ষস নিয়ে আমরা এখনো কথা বলি না। এখন রাক্ষস নিয়ে কথা বলবো, সিয়াম আহমেদের রাক্ষস সিনেমাটা, যেটা ডিরেকশন দিয়েছে মেহেদী হাসান হৃদয়। ওনাদের আগের সিনেমাটা ছিল শাকিব খানের বরবাদ। তো তাদের প্রোডাকশন হাউসটা কিন্তু খুবই বেটার, সাগর, মানে হচ্ছে প্রফেশনাল, খুবই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে, আমি যতটুকু শুনতে পারছি যে এই সিনেমাটা বাজেট খরচ করছে প্রায় 10 কোটি টাকার মতো সিনেমার পিছনে। হ্যাঁ, কিন্তু 8 দিন ইনকাম করছে হচ্ছে 1,40,00,000 ধর। তো এই ইনকামটা কিন্তু অনেক কম। আর সিনেমা অনেক ভালো হয়েছে, বাট আমার মনে হয় না যে আয়টারে কিভাবে তারা কভার করবে যদি আসলে 10 কোটি টাকা দিয়ে এই সিনেমা বানা থাকে। যেহেতু এই সিনেমাটা আসলে সিঙ্গেল স্ক্রিনে রিলিজ পায় নাই, হ্যাঁ, মেহেদী হাসান হৃদয় তো বলছিল যে সিঙ্গেল স্ক্রিনে তারা রিলিজ দিবে 2 সপ্তাহ পরে। ইন কেস কিসের কারণে? ওই হচ্ছে পাইরেসির কারণে। এই পাইরেসি নিয়ে আমি কিছু কথা বলি যে অনেক আগে আমাদের ফেসবুক পেজে আমরা কন্টেন্ট দিয়েছিলাম প্রিন্স নিয়ে। তারপরে সেখানে কমেন্টের নিচে একজন তার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া বলছে কি যে এখানে এটা পাইরেসি করা হবে এই প্রিন্সটাকে। আমি কনসার্ন হয়ে গেলাম যে আচ্ছা, অফিসিয়াল মানে ওপেনলি এইভাবে কিভাবে বলতেছে যে পাইরেসি করবে তারা। তারপরে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছি, হওয়ার পর দেখলাম যে আজ সিনেমার পাইরেসি হল প্রিন্ট করে ফেলছে। এই যে, তো আমার পার্সোনালি আমি পরিচালককেও মেসেজ করে বলছি যে দেখেন জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে, আপনি পারলে আটকান, না হলে সিনেমার ক্ষতি হবে। বাট এখন এটা কিন্তু কিছু করা হয় না। হল প্রিন্ট পুরো ক্লিপ নাকি? না, ফুল 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা 20 মিনিটের সিনেমা। এন্ড এটা তো 1 ঘন্টা 20 মিনিটের সিনেমা, তো 1 ঘন্টা 20 মিনিটের না। বাট 90% সিনেমা তো আছে এখানে। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু ভাই খুবই খারাপ হচ্ছে। তার উপরে আবার নিচে লেখা হয়েছে বেশ সাহস করে যে অনলাইন প্রিন্টে কয়েকদিন পর দিতেছে, দাঁড়াও। আসলে এরা কারা? এদেরকে আসলে খোঁজা উচিত, হ্যাঁ, এদেরকে আসলে ধরা উচিত। কারণ দেখেন, একদিক দিয়ে শুধু শাকিব খানই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সিনেমাটাই পাইরেসি। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির ক্ষতি হইতেছে। হ্যাঁ, এটা রাক্ষস তো করতে পারলো না, কেন করতে পারে নাই জানোস? কারণ তারা সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করে নাই। এখন সিঙ্গেল স্ক্রিনে যদি রিলিজ না করে তাহলে তো সিনেমা ব্যবসায় করতে পারবে না। এই ভয়ে যদি তাই তারা যে 1 সপ্তাহ পর রিলিজ করতেছে, এটা একটা ভালো দিক যে তারা। আমার কথা দেখেন, এই বিষয়টা হচ্ছে যে ওরা কি করছিল, প্রত্যেকটা সিনেমা হলের যে লোগো, যেমন শ্যামলী সিনেমা হলে শ্যামলী, পূরবী সিনেমা হলে পূরবী লেখা, তাহলে এইটাতে কি লেখা নাই যে আসলে কোন সিনেমা হল থেকে এটা পাইরেসি হয়েছে? প্রত্যেকটা সিনে তো আসলে লেখা থাকে, প্রত্যেকটা ইভেন ওই পর্দাতে প্রত্যেকটা সময় লেখা থাকছে সিনেমা হলের নামটা, বাট এখানে তো লেখা নাই। তাহলে এই জিনিসটা এটা কই থেকে আসলে পাইরেসি হইলো? আচ্ছা, লেখা তো আছে মেবি। আচ্ছা, যাই হোক, পাইরেসি আটকানো দরকার, পরিচালকদের আরো সচেতন থাকা দরকার। আমরা যাই এখন পরেরটাই।
এখন আসা যাক ঈদের সর্বশেষ এবং ইন্টারেস্টিং সিনেমা, যার নাম হচ্ছে প্রেসার কুকার। রায়হান রাফি। রায়হান রাফি এটাকে মেক করেছে, অ্যান্ড এই সিনেমাটা তেমন বেশি ইনকাম করতেছে না, বাট আমার মনে হয় কি যে সিনেমার বাজেটও কম ছিল, তো এই সিনেমা তার প্রফিটটা করে আনবে। আর রায়হান রাফি তো বলছে যে আমার সিনেমার বাজেট কম, হুম। আমার সিনেমা ব্লকবাস্টার হবে, স্বাভাবিক। যেহেতু তারপরে এটা ওটিটি তো একেবারে বুম করবে, কারণ আমি যতটুকু সিনেমা দেখছি ইন্টারেস্টিং কনসেপ্ট, সবাই দেখার জন্য মুখায় থাকবে ওটিটিতেও। তো এই সিনেমাটা প্রথম 8 দিনে ইনকাম করেছে 80 লক্ষ টাকা। একটা জিনিস আসলে ক্লিয়ার করা দরকার যে আমরা যখন কোনো নায়ককে নেই, হিরোকে নেই, তখন কিন্তু তাকে অনেকটা পরিমাণ টাকা দিতে হয়। বিষয় কি যে নায়ককে যখন নেওয়া হয় সিনেমায়, সে থাকে হচ্ছে 90% সময় সিনেমায়, এর জন্য তাকে বেশি টাকা দেওয়া হয়। যদি একটা নায়িকাকে, যেমন প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু নিজে মুখ্য এখন চরিত্র অভিনয় করে, হ্যাঁ, তো তাকে কিন্তু কম টাকা দিলে হবে না, কারণ সে নায়কের মতোই এফোর্টটা দিতেছে, Right. তো তাকে ওই টাকাই দেওয়া হয়। যেমন এখানেও আমার মনে হয় যতটুকু যে তাকে নর্মাল টাকা দেওয়া হয় না, একটা নায়িকা হিসেবে টাকা দেওয়া হয় না, তাকে দেওয়া হয়েছে একটা অ্যাক্টর হিসেবে টাকা, যে সে 90% মেইন হ্যাঁ, লিড করতেছে। যেহেতু সে 70% সময় সিনেমায় ছিল, আচ্ছা, এই হিসেবে। তাও এই সিনেমার বাজেট বেশি হইলে 2 কোটি টাকার উপরে যাবে না আমার যতটুকু মনে হয়। তো সেই 2 কোটি টাকা মনে হয় যে 2 কোটি টাকার মধ্যে 1 কোটি বা 1.5 কোটি টাকা সে সিনেমা হল থেকে উঠিয়ে আনবে, আর বাকি 1-2 কোটি টাকা সে ওটিটি থেকে উঠিয়ে আনবে। আমার মনে হয় না 2 কোটি টাকার মতো, আমার মনে হয় আরো কম। না, এখানে কিন্তু শুধু দাদিমা তো সেই নাই, এখানে আছে মিশা সওদাগর, বুবলি, তারপর আরো 2টা নায়িকা। আমার কাছে মনে হয় যে এই সিনেমার বাজেট আরো কম, 1 কোটি টাকা বা 1 কোটির নিচে। এর জন্য ওটা হইলে হইতে পারে, বাট এই সিনেমা 1.5 কোটি টাকার উপরে ইনকাম করতে পারবে না মাল্টিপ্লেক্স থেকে, আমার ধারণা। কারণ 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 কি বলতেছি আমি, এটার কারণ যে কেন এই সিনেমার বাজেট এত বেশি না, কারণ এই সিনেমার কিন্তু শুট তুই বাইরে তো হয় না। ফিল্ম মেকিং দেখোস না, এর জন্য বলতাছি। ঠিক আছে, রায়হান রাফি বলছে যে আমি তো তারা দেখছি, হচ্ছে আমার মনে হয় ক্যামেরাটা যে- বাইরে থেকে আনছে, আমার আর মনে পুরো হয়- শুটটাই বাংলাদেশে করা হয়েছে, যেহেতু বাইরের খরচ নাই। কিন্তু বাংলাদেশে করলে কি খরচ হয় না? খরচ হয়তো হয়, বাট কম তো বাইরের তুলনায়। আমার মনে হয় না, এখানে সেট আছে বড় বড় ইন্টারেস্টিং না সেট না, আছে। আমার কথা হচ্ছে বাইরে যাইতে হলে এয়ার টিকিট লাগে প্রত্যেকটা মানুষের। এয়ার টিকিট থেকে শুরু করে সেখানে শুটিং এর লোকেশনের বিভিন্ন ধরনের অনেক অনেক খরচা আছে। বাট এইখানে বাংলাদেশ শুট করলে পরে তো সেই এয়ারের জিনিসপত্র লাগতেছে না, বা বাইরের দেশের ভিসার সেই অত জিনিসপত্র লাগতেছে না। এর জন্য মনে হয় যে আমার কাছে বাজেট খুবই কম এই সিনেমার, তো বাজেট হিসাবে খুবই ভালো মেকিং। 1 কোটিতে বানানো সম্ভব না, কারণ আমি তো নূর সিনেমাও দেখছি, ওইটার বাজেট শুনছি যে 1 কোটি, তো ওইটার লো কোয়ালিটি দেখে বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে 1 কোটিতেই বানাইছে। নূর তো অনেক আগের। তাকে 1 কোটি টাকা টাকা না, টাকা তো। হ্যাঁ, আর তো এখন কেন রায়হান রাফি 1 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে, যেহেতু ওর কাছে অপশন আছে 2-3 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে। 2-3 কোটি টাকা দিয়ে বানানোর অপশন আছে, বাট সে চালাইতে পারবে তুই দেখো কিনা? না, তুই সিনেমা দেখলে বুঝতে পারতে, আচ্ছা সিনেমা আসু করে দিতে, তারপরে দেখিস, তারপরে বুঝিস। হ্যাঁ ঠিক আছে, আমি ওটিটিতে আসলে আসলে দেখবো, তখন হয়তো চেষ্টা করবো এটা নিয়ে কথা বলার। তো এই ছিল আসলে প্রেসার কুকার নিয়ে আলোচনা। তো এই আমাদের 5টা সিনেমার বক্স অফিস নিয়ে ফুল ডিটেলসের কথাবার্তা ছিল। আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর রিভিউ বাইতে আপনারা সবগুলো মুভির রিভিউ পেয়ে যাবেন, আর বক্স অফিসও আপনারা পেয়ে যাবেন, প্রতিদিনের বক্স অফিস। তো আপনারা চাইলে আমাদের রিভিউ বাই পেজটা ঘুরে আসতে পারেন, রিভিউ বাইয়ের চ্যানেলটা ঘুরে আসতে পারেন। হ্যাঁ, আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। বাই।